আকাশবাণী খবর পড়ছি শঙ্কর মুখোপাধ্যায়। বিশেষ খবর। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে বলেছেন যে ভারতে বিশ্বের বৃহত্তম খাদ্য বন্টন কর্মসূচি চলছে। শ্রী কোবিন্দ আজ সংসদের উভয় সভার যুগ্ম অধিবেশনে ভাষণ দেন। সংসদের বাজেট অধিবেশনে গুরুত্বপূর্ণ সব ইস্যু তুলে ধরতে লোকসভার অধ্যক্ষ সাংসদদের অনুরোধ জানিয়েছেন। সংসদে আজ পেশ হওয়া 2021-22 সালের অর্থনৈতিক সমীক্ষায় আগামী বছর 8 থেকে 8.5% বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। দেশে আজ দৈনিক সংক্রমণ কমলেও বেড়েছে মৃত্যুর সংখ্যা। পশ্চিমবঙ্গে আগামী 3রা ফেব্রুয়ারি থেকে স্কুল কলেজ খুলছে। দেশের বিভিন্ন অংশে কোভিড সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় সব শ্রোতার কাছে আমাদের আবেদন, সতর্ক থাকুন, পুরো ডোজ টিকা নিন এবং 15 থেকে 18 বছর বয়সী ছেলে মেয়ে সহ অন্যদেরও টিকা নিতে সাহায্য করুন। করোনা ভাইরাসের নতুন ওমিক্রন ভ্যারিয়েন্ট উদ্বেগের কারণ হয়ে ওঠায় সুরক্ষিত থাকতে এই 3টি সহজ পদক্ষেপ মেনে চলুন। মাস্ক পরুন, নিরাপদ দূরত্ব বজায় রাখতে 2 গজ দূরে থাকুন, হাত আর মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। কোভিড নিয়ে যে কোনো তথ্য ও পরামর্শ পেতে জাতীয় হেল্পলাইন নম্বর হল 0123978046 এবং 1075। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেছেন যে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াস এই নীতি অনুসরণ করে আগামী 25 বছরের জন্য দেশের শক্তিশালী ভিত গড়ে তুলতে সরকার দ্রুত এগিয়ে চলেছে। এই ভিতের সঙ্গে সবচেয়ে শক্তিশালী যে প্রত্যয় যুক্ত আছে তা হল সবাইকে সামিল করে আত্মপ্রত্যয়ী ভারত গড়ে তোলা। সংসদের উভয় সভার যৌথ অধিবেশনে শ্রী কোবিন্দ আজ ভাষণ দিচ্ছিলেন। সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প এবং যোজনার প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন যে সরকারের নিরন্তর প্রয়াসে ভারত আবার দ্রুত বিকাশশীল দেশগুলির অন্যতম হয়ে উঠছে। চলতি অর্থ বছরের প্রথম 7 মাসে 4,800 কোটি মার্কিন ডলার বিদেশি লগ্নি ভারতে এসেছে এবং ভারতের উন্নয়ন নিয়ে বিশ্ব লগ্নিকারীরা এখন আশ্বস্ত। গত কয়েক মাস ধরে পণ্য পরিষেবা কর বা জিএসটির আদায় 1 লক্ষ কোটি টাকার বেশি হয়ে আসছে বলে রাষ্ট্রপতি উল্লেখ করেন। শ্রী কোবিন্দ বলেন যে বিদেশি মুদ্রার সঞ্চয় ভাণ্ডার 63,000 কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। অতীতের রেকর্ড ছাড়িয়ে রপ্তানির পরিমাণ বাড়ছে। সরকারের নীতির কারণেই ভারত একটি আন্তর্জাতিক ম্যানুফ্যাকচারিং হাবে রূপান্তরিত হতে চলেছে। এতে 60 লক্ষেরও বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে। मैन्युफैक्चरिंग सेक्टर में मौजूद संभावनाओं को साकार करने और युवाओं को नए अवसर देने के लिए 1,97,000 करोड़ रुपए से ज्यादा के निवेश से 14 महत्वपूर्ण पीएलआई स्कीम्स शुरू की हैं। ये पीएलआई स्कीम्स न केवल भारत को ग्लोबल मैन्युफैक्चरिंग हब के रूप में स्थापित करने में मदद करेंगी, बल्कि रोजगार के 60 लाख से अधिक अवसर भी उपलब्ध कराएंगे। কোভিড অতিমারির বিরুদ্ধে ভারতের লড়াইয়ের উল্লেখ করে শ্রী কোবিন্দ বলেন যে টিকাকরণ কর্মসূচি ভারতের সক্ষমতাকে প্রমাণ করেছে। 1 বছরের কম সময়ের মধ্যে দেশে 150 কোটি ভ্যাকসিন ডোজ দিয়ে ভারত এক গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করেছে। দেশের 90% বেশি প্রথম ডোজ এবং 70% বেশি দুটো ডোজ পেয়েছেন বলে রাষ্ট্রপতি উল্লেখ করেন। স্কিল ইন্ডিয়া মিশন সম্পর্কে শ্রী কোবিন্দ বলেন, स्किल इंडिया मिशन के तहत आईटीआई, जन शिक्षण संस्थान और प्रधानमंत्री कौशल केंद्रों के जरिए पूरे देश में 2.25 करोड़ से अधिक युवाओं का कौशल विकास हुआ है। स्किल को उच्च शिक्षा के साथ जोड़ने के लिए यूजीसी के नियमों में कई बदलाव भी किए गए हैं। कोरोना से लड़ाई के लिए स्किल इंडिया मिशन के तहत हेल्थ केयर से जुड़े 6 विशेष प्रशिक्षण कार्यक्रम शुरू किए गए हैं। সরকারের বিভিন্ন উদ্যোগ ও কর্মসূচির উল্লেখ করে শ্রী কোবিন্দ বলেন যে প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত স্বাস্থ্য পরিকাঠামো মিশন শুধু বর্তমান স্বাস্থ্য চাহিদা পূরণ করছে না, ভবিষ্যতের যে কোনো সংকটের মোকাবিলা করতেও দেশকে প্রস্তুত করছে। দেশে 80,000-এরও বেশি স্বাস্থ্য কল্যাণ কেন্দ্র এখন কাজ করছে এবং কোটি কোটি আয়ুষ্মান ভারত কার্ড দরিদ্রদের সাহায্য করছে। বিশ্বের বৃহত্তম খাদ্য বন্টন কর্মসূচি ভারতে চলছে বলেও শ্রী কোবিন্দ উল্লেখ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে বর্তমান বিশ্ব পরিস্থিতিতে ভারতের কাছে অনেক সুযোগ রয়েছে। দেশের অর্থনৈতিক প্রগতি, টিকাদানের অগ্রগতি এবং দেশে তৈরি ভ্যাকসিন সারা বিশ্বে ভারত সম্পর্কে আস্থা সৃষ্টি করেছে। বাজেট অধিবেশনের প্রথম দিনে শ্রী মোদী আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। রাজনৈতিক দল এবং সাংসদদের আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বাজেট অধিবেশনের অর্থপূর্ণ করে তোলার অনুরোধ জানান, যাতে এই অধিবেশন দেশের অর্থনৈতিক অগ্রগতির পক্ষে এক সুযোগ হয়ে ওঠে।
সভার কাজ সুষ্ঠুভাবে চালানো সুনিশ্চিত করতে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ সর্বদল বৈঠক ডাকেন। পরে তিনি সাংবাদিকদের বলেন যে সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দই তাকে সংসদের অধিবেশন চালাতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। রাষ্ট্রপতির ভাষণ এবং বাজেট নিয়ে বিস্তারিত আলোচনার জন্য অধ্যক্ষ সাংসদদের অনুরোধ জানান। গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরতেও তিনি প্রত্যেকের কাছে আর্জি জানিয়েছেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। 2022-23 অর্থ বছরে দেশে জিডিপির বিকাশ হার 8 থেকে 8.5% হবে বলে এবছরের অর্থনৈতিক সমীক্ষায় উল্লেখ করা হয়েছে। ব্যাপক ভিত্তিক টিকাকরণ, যোগানের দিকের সংস্কার, বিধিনিয়ম শিথিল, রপ্তানি বৃদ্ধি এবং মূলধনী ব্যয় বৃদ্ধির সুযোগের উপর ভর করেই এই বৃদ্ধি আশা করা হচ্ছে বলে সমীক্ষায় উল্লেখ করা হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ সংসদে 2021-22 সালের অর্থনৈতিক সমীক্ষা পেশ করেন। এতে আগামী অর্থ বছরে বেসরকারি লগ্নি বৃদ্ধি এবং আর্থিক ব্যবস্থার উন্নতির কারণে এই বিকাশ হারের বৃদ্ধির সম্ভাবনা উল্লেখ করা হয়। তবে সেক্ষেত্রে অনুমান যে আর কোনো অতিমারির জন্য অর্থনৈতিক বিপর্যয় নেমে আসবে না, বর্ষা স্বাভাবিক হবে এবং নগদের যোগানও মোটামুটি স্বাভাবিক থাকবে। প্রথম আগাম আনুমানিক হিসেবের উল্লেখ করে এই সমীক্ষায় বলা হয়েছে যে 2020-21-এ 7.3% সংকোচনের পর 21-22-এ বৃদ্ধির হার 9.2% হবার সম্ভাবনা। সমীক্ষায় বিভিন্ন ক্ষেত্রের উল্লেখ করে বলা হয়েছে যে অতিমারিতে সবচেয়ে কম ক্ষতি হয়েছে কৃষি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রের। এবছর খারিফ মরশুমে খাদ্যশস্য উৎপাদন 15.5 কোটি মেট্রিক টনের রেকর্ড করেছে বলে উল্লেখ করা হয়েছে। 2021-22 অর্থ বছরে ভোগ্য ব্যয় 7% বাড়তে চলেছে বলে সমীক্ষায় উল্লেখ করা হয়েছে। আগের বছরের মতো সরকারি ব্যয়ও একটা বড় অঙ্কের হবে বলে জানানো হয়েছে। সব মিলিয়ে আগামী 22-23 অর্থ বছরে ভারতের অর্থনৈতিক অবস্থা যথেষ্ট আশাব্যঞ্জক এবং যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে প্রস্তুত থাকবে বলে সমীক্ষার উপসংহারে জানানো হয়েছে। আগামীকাল সংসদে 2022-23 অর্থ বছরের সাধারণ বাজেট পেশ করা হবে। তার আগেই আজ এই অর্থনৈতিক সমীক্ষা পেশ করা হলো। মহিলাদের ঘরের কাজ থেকে শুরু করে বাণিজ্য জগতে দেখে ভারত তার উন্নয়নের লক্ষ্য নতুন করে স্থির করেছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে মহিলারা এগিয়ে এসে বস্ত্র, স্টার্টআপ সহ অন্যান্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান যোগাচ্ছে। জাতীয় মহিলা কমিশনের 30তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে শ্রী মোদী আজ সন্ধ্যায় তার ভার্চুয়াল ভাষণে বলেন যে মহিলাদের ভূমিকা পরিবর্তন হচ্ছে, তা আরও বিস্তার লাভ করছে। জাতীয় মহিলা কমিশনেরও উচিত তার ভূমিকার পরিবর্তন করা। মেক ইন ইন্ডিয়া কর্মসূচিতে মহিলাদের ভূমিকার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, पुरानी सोच वालों ने महिलाओं के स्किल्स को घरेलू कामकाज का ही विषय मान लिया था। देश की अर्थव्यवस्था को आगे बढ़ाने के लिए इस पुरानी सोच को बदलना जरूरी है। मेक इन इंडिया आज यही काम कर रहा है। आत्मनिर्भर भारत अभियान महिलाओं की इसी क्षमता को देश के विकास के साथ जोड़ रहा है और परिणाम हमारे सामने है। आज मुद्रा योजना की लगभग 70% लाभार्थी महिलाएं हैं। দেশে পর্যন্ত 166.47 কোটি বেশি ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে। তার মধ্যে 94,30,000-এর বেশি প্রথম ডোজ, 70,99,00,000-এর বেশি দ্বিতীয় ডোজ এবং বুস্টার ডোজ দেওয়া হয়েছে 1,18,00,000-এর বেশি। এদিকে দেশে আজ দৈনিক করোনা সংক্রমণ গতকালের চেয়ে অনেকটাই কমে হয়েছে 2,09,918। তবে কেরালার আগের অঙ্ক যোগ হওয়ায় মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে 959। এই সময় 2,62,000-এর বেশি সুস্থ হয়েছেন। আরোগ্যের হার 94.37%। সংক্রমণ হার অবশ্য 14.5% থেকে বেড়ে হয়েছে 15.7%। দেশে এখন অ্যাক্টিভ কেসের সংখ্যা 18,31,000-এর বেশি, যা মোট আক্রান্তের 4.43%। পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে আগামী 3রা ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে রাজ্যে আংশিকভাবে স্কুল খুলবে। একই সঙ্গে কলেজ এবং বিশ্ববিদ্যালয় ক্লাস শুরু হবে। নবান্নে আজ রাজ্যের করোনা পরিস্থিতির পর্যালোচনার পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানান যে 3রা ফেব্রুয়ারি অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস খুলবে। কলেজ বিশ্ববিদ্যালয়েরও ক্লাস হবে। প্রথম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের স্কুল এখনই খুলছে না। পঞ্চম থেকে সপ্তম পর্যন্ত পাড়ায় শিক্ষালয়ে ক্লাস হবে। এদিকে রাজ্যে কোভিড বিধিনিষেধের মেয়াদ বাড়তি কিছু ছাড়সহ আরও 15 দিন বাড়ানো হয়েছে। রাত 10টার পরিবর্তে রাত 11টা থেকে ভোর 5টা পর্যন্ত নৈশবিধি বলবৎ থাকবে। মুম্বাই এবং দিল্লি থেকে প্রতিদিন নিয়মিত উড়ান চলবে। ব্রিটেন থেকে সরাসরি কলকাতায় বিমান আসার অনুমতি দেওয়া হচ্ছে। রেস্তোরাঁ, সিনেমা হল, পার্ক, স্টেডিয়াম 75% লোক নিয়ে খোলা যাবে। সুইমিং পুল, জিম, রাজনৈতিক এবং সাংস্কৃতিক জমায়েত 75% লোক নিয়ে করা যাবে। রাজ্য সরকারের বিভিন্ন কাজ নিয়ে অসাংবিধানিকভাবে টুইট করার অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যপাল জগদীপ ধনখড়ের টুইটার অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছেন। আজ নবান্নে মুখ্যমন্ত্রী বলেন যে রাজ্যপাল মনোনীত ব্যক্তি,
অথচ রাজভবন থেকে তিনি সরকার পরিচালনা করতে চাইছেন, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। খবর আপাতত এ পর্যন্ত।